শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট দেখার জন্য। আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয় নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে মহাজোট সরকারের ব্যর্থতার চেয়ে সফলতা বেশি। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের এই মক পার্লামেন্টে সরকারি দল হিসেবে ঢাকা মেডিকেল কলেজ এবং বিরোধী দল হিসেবে প্রাইম ইউনিভার্সিটি ঢাকা তাদের বক্তব্য প্রদান করবে। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল ঢাকা মেডিকেল কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ ফজলে রাব্বি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশিকুর রহমান আকাশ ও মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য রনক মেহেদি। অন্যদিকে বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ মিজানুর রহমান, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাবরিনা ইসলাম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দা লোফনা আক্তার। বিএসবি ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আজকের এই ছায়া সংসদে যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে এই বিচার কার্য সম্পাদন করবে, এবারে আমরা সম্মানিত বিচারকদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন সাংবাদিক আরিফুর রহমান দোলন, সম্পাদক ঢাকা times24.com, সাংবাদিক নাজমুল আহসান, চিফ রিপোর্টার দৈনিক ইত্তেফাক ও জনাব আবু মোহাম্মদ রইস, প্রাক্তন বিতার্কিক, নাট্যকার ও সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, মির্জাপুর ক্যাডেট কলেজ। বিতর্ক প্রতিযোগিতাটি পর্যবেক্ষণ করে আজকের এই তরুণ প্রজন্মের বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে এই স্টুডিওতে এই ছায়া পার্লামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান। আমরা আমাদের প্রধান অতিথি ডক্টর আকবর আলী খানের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের শেষ প্রান্তে। তবে তার পূর্বে শুরু করছি আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে যাচ্ছি সংসদে, সেটি হলো মহাজোট সরকারের ব্যর্থতার চেয়ে সফলতা বেশি। মহাজোট সরকার 2009 সালে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসেছিল, আজকে সেই সরকারের 4.5 বছরের বেশি হয়ে গিয়েছে। তাই আজ দেখার বিষয় এই সরকারের ব্যর্থতা এবং সফলতার মাপকাঠিতে। খেয়াল করুন মাননীয় স্পিকার, মহাজোট সরকার যখন প্রথম ক্ষমতা এসেছিল তার আগের প্রেক্ষাপটটি কি ছিল? তার আগের প্রেক্ষাপটটি ছিল রাজনৈতিক দলে অবিশ্বাস, আস্থাহীনতা, হানাহানি। আমরা এই জিনিসগুলি দেখেছি অনেক দিন ধরে, এবং এই জিনিসটির পরিবর্তনের জন্য যেটি দরকার ছিল আস্থার জায়গাটি তৈরি করা, সেই জায়গাটি তৈরি করার জন্য একটি দলীয় সরকারের অধীনে যে নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে সুষ্ঠু করা, সেই দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছে মহাজোট সরকার। এখানেই মহাজোট সরকারের সফলতা। গত কয়েক বছরে মহাজোট সরকারের অধীনে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনগুলি স্বচ্ছ, নিরপেক্ষ এবং অবাধ এবং সুষ্ঠু হয়েছে। মহাজোট সরকার এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করে গিয়েছে আজকে মহাজোট সরকারের উপরে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলরা আস্থা রাখতে পারে। এবং আজকে আমরা দেখছি প্রধান বিরোধী দল যারা দুদিন আগেও সোচ্চার ছিল তত্ত্বাবধায়ক নিয়ে, আজকে তারা তত্ত্বাবধায়ক ইস্যুতে সরে আসছে এবং তারা বলছে যে যদি এরকম শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে পারে, তারা তত্ত্বাবধায়ক ছাড়াও হয়তো বা নির্বাচনে যাবে। এটি হচ্ছে আমাদের সরকারের সফলতা। আজকে আমরা এমন অবস্থায় দাঁড়িয়ে রয়েছি যেখানে প্রতিটি স্তর নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হওয়ার কথা ছিল, সেখানে সময় পার হয়ে যাওয়ার পরও কেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হচ্ছে না? ধন্যবাদ। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে আসবে এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের যে প্রক্রিয়াটি ছিল, আপনারা দেখেছেন যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সামনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হবে এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। হ্যাঁ, সামনে সময় তো শেষ হয়ে যাচ্ছে, কবে দিবেন? সামনে 3 মাস সময় রয়েছে, সময় একেবারেই শেষ হয়ে যায়নি, সামনে সময় রয়েছে। আর ভোটার লিস্টে যে সমস্যাগুলি ছিল, কিছু সমস্যা ছিল যেগুলি আমার ভোটার লিস্ট প্রণয়নকরণ, নতুন করে ভোটার লিস্ট তৈরি করা, এই সমস্যাগুলি কাটিয়ে ওঠে সামনে নির্বাচন হবে এবং সেই বিষয়ে সরকার বদ্ধপরিকর। সরকার সুষ্ঠুভাবে 4টি সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছে এবং সামনে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে ব্যবস্থাটি এরকম, বাংলাদেশের মানুষ যখন শৌচকার্য সম্পাদন করতে যায় তখন পেছনে একটি মশা কামড় দিলে তখনও চিন্তা করে এই তো সব সরকারের দোষ। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে মহাজোট সরকারের সফলতা নিয়ে আলোচনা করতে হচ্ছে। আজকে যদি আমরা সফলতার দিকগুলো দেখতে যাই, মজার বিষয় হলো এই সফলতাগুলি সাধারণ জনগণের কাছে অতটা দৃষ্টিগ্রাহ্য না, কিন্তু সত্যি কথা যদি আমরা অর্থনৈতিক ক্ষেত্রে প্যারামিটারগুলি হিসাব করি তাহলে দেখব এই সরকার কতটি সফল। এবং এই সরকারের সফলতা এই ক্ষেত্রে যে এই 5 বছর ধরে, অর্থাৎ বিগত 4 বছর এবং 4.5 বছর ধরে প্রত্যেকটি ক্ষেত্রে গ্রোথ যে প্রোডাকশন রয়েছে সেটি 6-এর উপরে পারসিস্টেন্টলি রয়েছে। আজকে তারল্য সংকট যেটি ছিল 50%-এর বেশি, সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার ভালোভাবে পদক্ষেপ নিয়েছে। সবচেয়ে আনন্দের বিষয় যেটি যে আজকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, যেটি কিনা স্মরণকালের মধ্যে 2013 ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ ছিল, এটি হচ্ছে আমাদের সফলতার বিষয়। আজকে আইনের শাসনের কথা যদি আমরা আসি, খেয়াল করুন স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দুর্নীতি ছিল বাংলাদেশে, খুনাখুনি ছিল, হত্যা রাজধানী ছিল, কিন্তু যেটি ছিল না, যিনি হত্যা করেছেন তিনি সরকার দলীয় লোক হলে তাকে কখনো আইনের আওতায় আনা যায়নি। এই সরকার সেটাই দেখিয়েছে করে যে আইনের আওতায় আনা সম্ভব, অপরাধ করলে শাস্তি পেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, তারা তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল যে মন্ত্রী, সংসদ সদস্য এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রতি বছর জনসম্মুখে প্রকাশ করা হবে, কেন করা হলো না জানতে চাই।
আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, এক নম্বর কথা। কখন হয়েছে? 2 নম্বর কথা, আজকে এই মহাজোট সরকারের আমলে প্রথম কোন মন্ত্রীকে দুদক প্রশ্ন করার মতো সাহস পায়, এটি মহাজোট সরকারের সফলতা। আমার প্রশ্ন ছিল যে আমি প্রতি প্রথমে বছর বলেছি আয় আপনার প্রশ্নের উত্তর হয়েছে, এবং দ্বিতীয় কথা বলেছি আজকে মহাজোট সরকারের যে কোনো মন্ত্রীকে ডেকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে দুদকের মাধ্যমে তারা জিজ্ঞাসাবাদ দুর্নীতি করা করেছে, যায়, এটা আপনি এটি স্বীকার করছেন। সফলতা। তারা মন্ত্রী দুদক দুর্নীতি করেছে, যে- তা স্বীকার করছেন। আমি কিন্তু আগেই বলে নিয়েছি, দুর্নীতি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ছিল। আজকে যদি আমরা এমন একটি দেশের কথা চিন্তা করি যে দুর্নীতি নেই, এটি অবাস্তব চিন্তা, তারা এই অবাস্তব চিন্তা করতে পারেন না। কিন্তু দুর্নীতি করার পরে, সরকার দলীয় একজন লোক হওয়ার পরেও তাকে যে আজকে দুদক ডেকে জিজ্ঞাসাবাদ করছে, এর কোনো উদাহরণ তিনি কি আজ 5 বছর আগে দিতে পারবেন? পারবেন না। আমার কথা এই জায়গাটিতে ছিল। আজকে আমরা বারবার বলছি যে আইনের শাসন বাস্তবায়নের জন্য আজকে রানা প্লাজার ক্ষেত্রে যে ধস হয়েছে, এর আগে স্পেকট্রাম গার্মেন্টস ধস আমরা দেখেছি, এবং এই জিনিসগুলি একটি অনেক দিন ধরে চলে আসে একটি জিনিসের ফলাফল। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি যে তারা নিশ্চিত করতে পারছে এই লোকগুলিকে, যারা দলীয় সরকারের বা সরকারের অধীনস্থ লোকেও আইনের আওতায় আনা হচ্ছে। আজকে যদি আমরা শিক্ষা ক্ষেত্রে যাই, কৃষি ক্ষেত্রে যাই, নারীর ক্ষমতায়নে যাই, সব জায়গায় এই সরকারের সফলতা রয়েছে। আজকে যদি এই কথাগুলি বলি যে দুর্নীতি আছে, দুর্নীতি নির্মূল করতে হবে, এটি কখনো সম্ভব না। কারণ দুর্নীতি এমন একটি বিষয়, টিআইবি রিপোর্ট অনুসারে এই দুর্নীতি প্রতিনিয়ত বাড়ছে, এবং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মহাজোট সরকারই একমাত্র সফলতার সাথে পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আজকের আমাদের যে ছায়া সংসদ মহাজোট সরকারের ব্যর্থতার চেয়ে সফলতা বেশি, এই বিষয়ের উপর সরকারি দল হিসেবে ঢাকা মেডিকেল কলেজের দলনেতা, সংসদ নেতা, প্রধানমন্ত্রী মোহাম্মদ ফজলুর রাব্বির বক্তব্য শুনলাম। আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে। আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল নেতা, প্রাইম ইউনিভার্সিটি থেকে আগত মোহাম্মদ মিজানুর রহমানকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই মহান সংসদে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, মহাজোট সরকারের জনপ্রিয়তা যখন তলানিতে, গণতন্ত্র আইনি শাসন যখন রুদ্ধ, গোপালগঞ্জ খ্যাত গাজীপুর সহ 8টি সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার সমর্থিত প্রার্থীদের ব্যাপক ভরাডুবি, ঠিক সেই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত মহাজোট সরকারের ব্যর্থতার চেয়ে সফলতা বেশি, এই প্রস্তাবটির তীব্র বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী তার সংজ্ঞায়ন করেছেন, সেখানে আমরা সরকারের সফলতা ব্যর্থতা নির্ণয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট মাপকাঠি হিসেবে জনগণের মতামত, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সামগ্রিক অর্থে রাষ্ট্র পরিচালনার দক্ষতার বিষয়টি তুলে ধরে দলগতভাবে যুক্তি, তথ্যের মাধ্যমে প্রমাণ করে যাব যে মহাজোট সরকারের সফলতার চেয়ে ব্যর্থতাই বেশি। মাননীয় স্পিকার, মূলত জনসমর্থনের উপরে নির্ভর করে একটি সরকারের সফলতা এবং ব্যর্থতা। তাই সর্বজন স্বীকৃত ওআরজি কোয়েস্ট পরিচালিত দৈনিক প্রথম আলোর এক জনজরিপে 2009, 10, 11 এবং 12 সালের সরকারের জনসমর্থন ছিল যথাক্রমে 56%, 46%, যা অব্যাহতভাবে কমে 38 এবং 35% হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলের প্রার্থীর উপরে হামলা, বিরোধী প্রার্থীর কর্মী খুন হওয়া সত্ত্বেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে শুরু করে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং অন্যান্য ছোট ছোট পৌরসভা নির্বাচনগুলো এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে সরকার তার আস্থার জায়গাটি আজকে সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণামূলক সংস্থা এফপির মতে 29তম ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ। মাননীয় স্পিকার, এবার আসি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন প্রসঙ্গে। আজকে 2008 সালে নির্বাচনের পূর্বে এই সরকার 5টি মৌলিক বিষয় সহ 25টি বিষয় সুস্পষ্ট অঙ্গীকার করেছিল। মানুষ আশায় বুক বেঁধেছিল, সে আশা আজকে দুরাশায় পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, সিন্ডিকেট ভাঙতে পারেনি, টিসিবিকে কার্যকর করতে পারেনি। মাননীয় স্পিকার, আর যার ফলে রমজান আসার আগে কি দেখেছি? রমজান আসার আগে ডাল, পেঁয়াজ, মরিচ, ছোলা সহ শস্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হয়েছে আকাশ ছোঁয়া। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশ প্রতিদিনে আজকের পত্রিকা দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, এভাবে এরপরে যখন মাননীয় অর্থমন্ত্রী বলেন একদিন বাজারে কম যান মাননীয় স্পিকার, আর যখন সাবেক শাহরুখ খান বলেন কম খান মাননীয় স্পিকার, তখন বোঝা যায় মাননীয় স্পিকার মানুষের ক্রয় ক্ষমতা কোন পর্যায়ে চলে গেলে এ ধরনের দায়িত্বশীল ব্যক্তি এরকম বক্তব্য দিতে পারে। মাননীয় স্পিকার, একটু অপেক্ষা করুন মাননীয় বিরোধী নেতা। যখন আমরা শুনি যে দারিদ্র দূরীকরণে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 জায়গায় 2013-তে আমরা পূর্ণ করে ফেলেছি, সেটির মাধ্যমে তো প্রমাণিত হয়ে যায় মানুষের অর্থনৈতিক অবস্থা কোন দিকে। এরপর আপনি কি বলতে চান? প্রশ্নটি হচ্ছে এরপরে আপনি কিভাবে বলবেন যে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, বাড়েনি? জি ধন্যবাদ। ক্রয় ক্ষমতা বেড়েছে এই সরকারের সেই সুবিধাভোগী যারা, সেই রাঘব বোয়াল যাদের নাম অর্থমন্ত্রী বলেছেন যে এই রাঘব বোয়ালদের নাম বলা যাবে না, তাদের বেড়েছে এবং তাদের আয় বাড়ার ফলে সেই যে গড় আমাদের যে মাথাপিছু আয় সকলের জন্য বলেছে, কিন্তু সেই রাঘব বোয়ালদের আয় বেড়েছে, এদেশের সাধারণ মানুষের আয় বাড়ে না, এবং এটা মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় বাণিজ্যমন্ত্রী বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়ে যায়। মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্য চলে যাচ্ছি। নির্বাচনী ইশতেহারে দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করার কথা বলেছিল, ঘুষ দুর্নীতি উচ্ছেদ করার কথা বলেছিল। মাননীয় স্পিকার, বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। আজকে দুদকের বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন দুর্নীতি দমন কমিশন একটি দন্তহীন বাঘ। মাননীয় স্পিকার, দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের আজকে দুর্নীতির মাত্রা বেড়েছে 24 ধাপ। শেয়ার বাজারে 33 লক্ষ বিনিয়োগকারী আজকে সর্বশান্ত হয়েছে, 96,000 কোটি টাকা লোপাট হয়েছে। মাননীয় স্পিকার, আত্মহত্যা করেছে যুবরাজ, দিলদার সহ আরো অনেকে, কিন্তু এই ঠান্ডা মাথার খুনিদের তো কোনো বিচার করেই নেই, বরং অর্থমন্ত্রী বলেছেন এই রাঘব বোয়ালদের নাম বলা যাবে না। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আজকে ওই হলমার্ক কোম্পানি থেকে ৩,০০০ কোটি টাকা লোপাট করা হয়েছে, ডেস্টিনি থেকে প্রায় ৪,০০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, কালো বিড়ালের ৭৪ লক্ষ টাকার বস্তা পাওয়া গিয়েছে। একইভাবে ইউনিভার টু বিসমিল্লাহ গ্রুপ, বিওইপি বেসিক ব্যাংক সহ কেলেঙ্কারির মাধ্যমে মহাজোট সরকার সারা বিশ্বে কেলেঙ্কারি সরকার হিসেবে চিহ্নিত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানেই শেষ নয়। সরকার বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে জ্বালানি নীতিমালা প্রণয়ন করার কথা বলেছিল, কিন্তু বাস্তবতা কি মাননীয় স্পিকার? বাস্তবতা হচ্ছে কুইক রেন্টালের মাধ্যমে সরকার কুইক মানি অর্জন করেছে, ৩৮,০০০ কোটি টাকা লোপাট করেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, পাস করেছে দায় মুক্তি বিল, আঙ্গুলি ফুলে গলা কাজ হয়েছে সামিট গ্রুপের কিং খানরা। মাননীয় স্পিকার, আজকে সেই ৫ দফায় বিদ্যুতের দাম বেড়ে ৫ টাকা থেকে ২.৫ টাকা হয়েছে। ৬ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন সেক্টরে চলছে মগের মূল্য। মাননীয় স্পিকার, পরিবহন বিদ্যুৎ সেক্টরে আজকে ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০২ কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া মাননীয় স্পিকার, আজকে সবচেয়ে দুঃখের বিষয় মাননীয় স্পিকার, আমাদের সেই রামপালে বিদ্যুৎ সেক্টর বিদ্যুৎ প্লান্টে মাত্র ১৫% বিনিয়োগ করে ভারতের নিষিদ্ধ কোম্পানি এনটিপিসিকে অর্ধেক মালিকানা দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এসব ক্ষেত্রে এবং আমাদের সুন্দরবন, আজকে সুন্দরবন আমাদের প্রাকৃতিক ভারসাম্য বিনষ্টের সম্মুখীন হবে। মাননীয় স্পিকার, এছাড়া আজকে আইন, বিচার, শাসন, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, গণমাধ্যম সহ এই সব বিষয়গুলোতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। এই বিষয়গুলো আমাদের উপনেতা এবং সংসদ সদস্য বলে যাবেন। আশা করি আজকের এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, এই প্রস্তাবটি নাকচ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলের নেতাকে। আমরা মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আশিকুর রহমান আকাশের কাছ থেকে তার বক্তব্য শুনব। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে সত্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি রমজান মাস চলছে এবং বিরোধী দলের নেতা প্রথমেই যে কথাটি বলে গেলেন সেটি হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কথা। কিন্তু আমরা প্রথমেই দেখতে পেয়েছি রমজান শুরু হওয়ার সাথে সাথে আমাদের ডাল, পেঁয়াজ, মরিচ এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিন্তু খুব ক্রয়সীমার মধ্যেই নিচে চলে নেমে এসেছে। মাননীয় স্পিকার, সামনে আমাদের ঈদ আসছে। আমরা ঈদের যাত্রার ক্ষেত্রে আমাদের যাত্রাকে নিরাপদ করার জন্য আমরা বিগত ৪২ বছরে দেখিনি কখনো কোনো মন্ত্রী এসে আমাদের রাস্তার পাশে দাঁড়িয়েছে বাড়ি যাওয়ার রাস্তাকে সুগম করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু আমরা ৪২ বছর পর আওয়ামী লীগের প্রথম যোগাযোগ মন্ত্রী, বর্তমান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখেছি গত বছর তিনি বাড়ি যাওয়ার রাস্তাকে সুগম করার জন্য নিজে রাস্তায় নেমে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে কৃষিক্ষেত্রে বিগত ৪.৫ বছরে সারে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয়েছে, এছাড়া পেট্রোলে যে পরিমাণ ভর্তুকি দেওয়া হয়েছে সে ব্যবস্থা উন্নতি করা হয়েছে। এইসব টেকসই উন্নয়ন করার জন্য মাননীয় স্পিকার, আপনি কি সরকার কোনো সফলতা দেবেন না? আপনারা কি শুধুবার হলমার্ক কেলেঙ্কারি অথবা সেই বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারির কথা বলবেন? আমরা কি এমন একটি বিরোধী দল পেতে পারি না যারা আমাদের ভালো কাজের জন্য কিছু পরিমাণ সাধুবাদ জানাবে, যারা আমাদের ভালো কাজ করার জন্য উৎসাহ জাগাবে? মাননীয় স্পিকার, অর্থনীতির ক্ষেত্রে আমরা প্যারামিটারের কথা বলে গিয়েছি। আজকে যখন মাননীয় অর্থমন্ত্রী বলেন ৪,০০০ কোটি টাকা কোনো টাকা না, তাহলে পদ্মা সেতুর অর্থায়নের অভাবে কেন পদ্মা সেতু এতদিন কাজ করছে না? প্রশ্নটি কি আপনার? পদ্মা সেতুর কাজ কেন এখনো শুরু হয়নি? পদ্মা সেতুর কাজ এখনো শুরু হয়নি। পদ্মা সেতুর জন্য এখনো নির্দিষ্ট কোনো অর্থায়নই হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনাকে বললাম সেটি জানতে চেয়েছি। আপনারা যদি বলেন যে ৪,০০০ টাকা কোনো টাকাই না, তাহলে সবাই জানেন পদ্মা সেতু কেন হয়নি? আপনারা সবাই জানেন পদ্মা সেতুর জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে, প্রক্রিয়াটি চলমান আছে। আমরা আশা করছি কতদিন থাকবে? আপনাদের সময় তো মাত্র ৩ মাস আছে। নতুন বাজেট দিয়েছি, আমরা অবশ্যই পদ্মা সেতু বাস্তবায়ন করার চেষ্টা করে যাবো। মাননীয় স্পিকার, আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা নতুন বাজেটের মধ্যে ঘোষণা করেছি, আশা করি আমরা আন্তর্জাতিক দরপত্র পেলে পদ্মা সেতু নিয়ে কাজ শুরু করতে পারবো। এবং নদী শাসন যে প্রক্রিয়াটা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরা দেখেছি। অর্থনীতির ক্ষেত্রে ফরেন যে আমাদের মানে বৈদেশিক যে মুদ্রা তহবিল, এটা বিগত ২০১৩ সালে আমাদের প্রধানমন্ত্রী বলে গিয়েছেন যে $13 বিলিয়ন অতিক্রম করেছে এবং এটা আস্তে আস্তে বাড়ছে। মাননীয় স্পিকার, এ থেকে আমাদের অর্থনীতি সমৃদ্ধি কিছুটা বোঝা যাচ্ছে না? আমাদের যেখানে জিডিপির উন্নতি ছিল 6%, আমরা আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা কিছুবার ক্ষেত্রে বিদ্যুতের কথা বলে গেলেন। আমরা গত 4.5 বছরে আগে যেখানে ছিল মাত্র 3,300 মেগাওয়াট বিদ্যুৎ, আমরা গত 4.5 বছরে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ যেখানে যোগ করা হয়েছে, এর ফলে বর্তমান বিদ্যুৎ চাহিদা মানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হয়েছে 6,700 মেগাওয়াটের উপরে। জি, আপনি বিদ্যুৎ সংযোগের কথা বললেন। আমাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি এই বিদ্যুতের পরিকল্পনা নিলেন? কুইক রেন্টাল কেন বিনা টেন্ডার করলেন? কেন এই বিষয়টি আজকে এখন পর্যন্ত কোনো সুরাহা হলো না? আজকে এই যে রাঘব বোয়ালদের কেন বিচার করলেন না? আমি আমার বক্তব্যের মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনার বক্তব্যটা শুনুন। এছাড়া আপনারা আমাদের শিক্ষাক্ষেত্রে যদি আমরা কিছু অবদানের সাফল্যের ক্ষেত্রে দেখতে চাই, আমরা বিগত বছরগুলোতে বা বিগত সরকারের আমলগুলোতে আমরা কখনোই দেখতে পারিনি যে জানুয়ারি মাসের প্রথম দিকে আমাদের সবার হাতে বই, অথচ এবার আমরা দেখতে পেয়েছি বিগত 2 বছর ধরে আমাদের জানুয়ারি মাসের 1 তারিখে 1,02,000 বেসরকারি প্রাইমারি স্কুলে প্রত্যেকের হাতে বই পাওয়া গিয়েছে। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, আমাদের পরিবেশ সংরক্ষণে সরকারের যে ভূমিকা, মানুষকে বাঁচার জন্য অবশ্যই পরিবেশের ভূমিকা আপনি অস্বীকার করতে পারবেন না। পরিবেশ উন্নয়নে বর্তমানে যে ভূমিকা, উপকূলীয় বনাঞ্চল, পরিবেশ বান্ধব চিমনি, রসায়ন সংশোধন করার জন্য ইটিভি প্ল্যান, প্রত্যেকটি ক্ষেত্রে সরকার যে পরিমাণ সাফল্যের পরিচয় দিয়ে গেছে, বিগত কোনো সরকার কি এই পরিমাণ সাফল্যের কোনো ধরনের ছিটেফোঁটা দিয়ে যেতে পেরেছে কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। দারিদ্র দূরীকরণ, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে আমাদের যেটা শিশু মৃত্যুর হার এবং মাতৃমৃত্যুর হার, যেটা আমাদের লক্ষ্য অর্জন করার কথা ছিল 2015 সাল নাগাদ, সেটা আমরা 2013 সাল নাগাদ অর্জন করতে পেরেছি। এটাকে আপনি কোনো সফলতার মধ্যে পড়বেন কিনা মাননীয় স্পিকার, সেটা আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার, বাঙালি বীরের জাতি, আমরা কখনোই মাথা নোয়াতে রাজি না। আমরা একটু উৎসাহ পেলে অনেক দূরে যেতে পারি। তাই শেষ কথা বলতে চাই, সাবাস বাঙালি, এই পৃথিবী আবার তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সরকার তুমি মাথা নোয়াবার নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তারা একটু অনুপ্রেরণা চায়, কিন্তু বিরোধী দল থেকে তাদের কোনো ভালো কাজের কোনো প্রশংসা না করে শুধুমাত্র টুকটাক যে ভুল হয়েছে সেই ভুলগুলি বারবার ব্যাখ্যা দিয়ে তারা এই সরকারকে কোনোভাবে উৎসাহ প্রদান না করে কাজে বাধা সৃষ্টি করছে বলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনুরোধ করেছেন যে তাদের ভালো কাজগুলিকে এনডোর্স করার জন্য। আমি জানি না আমাদের বিরোধী দলীয় উপনেতা এসে কীভাবে তার বক্তব্য প্রদান করবেন, এবং এরই প্রেক্ষাপটে আমি মাননীয় উপনেতা সাবরিনা ইসলামকে আহ্বান করছি তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। বিরোধী দলের প্রতিনিধি আজকে প্রধানমন্ত্রী আনিত প্রস্তাব মহাদেশ সরকারের ব্যর্থতা চেয়ে সফলতা বিষয় আমি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। আজকে আমি প্রমাণ করে যাব আইন, বিচার ও শাসন যে তিনটি বিভাগ নিয়ে একটি সরকার গঠিত হয়, সেই তিনটি বিভাগেই মহাদেশ সরকার চরমভাবে ব্যর্থ। মাননীয় স্পিকার, মহাদেশ সরকারের তথাকথিত দিন বদলের সনদে জনগণের নিরাপত্তা প্রদানের যে প্রতিশ্রুতি ছিল, আসুন দেখি তা বাস্তবায়নের চিত্র। ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের দুই কর্মীর সংঘর্ষের কারণে প্রাণ হারিয়েছে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীবকে। 24শে জুন ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে প্রাণ হয়েছে শিশু সহ দুজন নিরীহ মানুষ। এছাড়া ছাত্রলীগের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেখানে টেন্ডার সেখানে ছাত্রলীগ যুবলীগ এখন টেন্ডার লীগ। মাননীয় স্পিকার, এই মাটি তথ্য মতে গত 4 বছরে রাজনৈতিক সহিংসতায় পুলিশের সাথে সংঘর্ষ এবং পুলিশের হেফাজতে খুন হয়েছে মোট 16,599 জন, যা গত 10 ফেব্রুয়ারি সংসদ অধিবেশনে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, সাগর রুনি, লোকমান, তকি, সানাউল্লাহ নূর বাবু, আমিনুল, ডক্টর হিতাচন্দ্র বিশ্বজিৎ সহ অসংখ্য চাঞ্চল্যকর হত্যা মামলার কোনো দৃশ্যমান বিচার আজও হয়নি। দেশের বর্তমান পরিস্থিতি হলো রাস্তায় গেলে গুম আর বাড়িতে থাকলে খুন। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী দায়িত্বজ্ঞানহীন বক্তব্য হচ্ছে বেডরুমে পাহারা দেওয়া সম্ভব নয়। তাহলে প্রশাসন কোথায় নিরাপদ? যেখানে সরকার দলীয় এমপি ইলিয়াস মুল্লা এপিসি দিনে দুপুরে খুন হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু? একটু অপেক্ষা করুন। জি স্পিকার, আমাকে ওনার কাছে সরাসরি প্রশ্ন। আজকে উনি রাজীব হত্যার কথা উল্লেখ করলেন, আমরা জানি সনি হত্যা হয়েছে। সনি হত্যার জন্য একজনের কি বিচার হয়েছে বা একজনকে কি আইনের আওতায় আনা হয়েছে? রাজীব হত্যার জন্য আইনের আওতায় এনেছে সরকার। এটি কি সরকারের সফলতা না ব্যর্থতা? আজকে প্রস্তাবনাটি মাননীয় স্পিকার বর্তমান সরকারের ব্যর্থতা এবং সফলতা নিয়ে বিগত সরকারের সফলতা না ব্যর্থতা? এটি সরকার। অর্ডার প্লিজ। আমার মূল বক্তব্যে মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার নমুনা হলো হরতালের বিরুদ্ধে চিফ হুইপকে গুরুতর আহত করা, ডিসি হারুনকে রাষ্ট্রপতি মতো ঘোষণা খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীকে সরকারি পেটোয়া বাহিনীতে পরিণত করেছে, যার প্রমাণ গত 1 জুলাই আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে শুধুমাত্র গত 6 মাসে পুলিশের আঘাতে আহত হয়েছে 10,500 জন। মাননীয় স্পিকার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সরকার যে চরমভাবে ব্যর্থ তার বলে তার প্রয়োজন পড়ে না। মাননীয় স্পিকার, বিচার আমরা একটা প্রশ্ন নেই। জি, আমরা দেখেছি এর আগেও গাজীপুরে আহসানুল্লাহ মাস্টার হত্যা হয়েছিলেন, কিবরিয়া হত্যা হয়েছিলেন, তাদের সেগুলোর বিচার এখনো হয়নি। এগুলা দিয়ে আসলে সফলতার পরিমাপ আপনি কিভাবে করতেছেন একটু বলে যাবেন? জি, আসলে আপনারা নির্বাচনে ভরবের আশঙ্কায় আজকে আপনাদের আসলে বোধগদ্দি হারিয়ে ফেলে বর্তমান সরকারের ব্যর্থতা এবং সফলতা বাদ দিয়ে বারবার শুধু বিগত সরকারের ব্যর্থতা প্রবণতা নিয়ে আসছেন। আপনারা আসলে আপনাদের বোধগদ্দি হারিয়ে ফেলেছেন। আজকের প্রস্তাবনা বর্তমান সরকারের ব্যর্থতা এবং সফলতা নিয়ে। আমি ফিরে যাচ্ছি আমার মূল বক্তব্যে। মাননীয় স্পিকার, বিচার বিভাগের সাথে নমুনা হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেন আমাদের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়া হয়। অপরদিকে বিরূপ সমালোচনার শিকার শামসুদ্দিন চৌধুরী মানিককে পদোন্নতি দিয়ে আপিল বিভাগের বিচারপতি বানানো হয়েছে। মাননীয় স্পিকার, স্বাধীনতার 41 বছরে যেখানে 25 জন আসামি দণ্ডমুক্ত করেছেন রাষ্ট্রপতি, সেখানে শুধুমাত্র মহাদেশ সরকারের আমলে 21 জন ফাঁসির আসামির দণ্ডমুক্ত করা হয়েছে। এছাড়া একাদশ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে করা 7,100টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহার করা হয়েছে। অপরদিকে বিরোধী দলের 3.5 লাখ নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, বিচার ইস্যুতে মাননীয় প্রধানমন্ত্রী যখন 10 ফেব্রুয়ারি সংসদে বক্তব্য দেন, রায়ে মানুষের আকাঙ্ক্ষা বিবেচনায় নিন। এই বক্তব্যতে স্বাধীনতা ও নিরপেক্ষতার নামে বিচার বিভাগের উপর সরকার সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। মাননীয় স্পিকার, মহাদেশ সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ডের কাজ ভেঙে দিয়েছে। গত 6 জুন সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী বলেছেন ডিসেম্বর 2012 পর্যন্ত দেশের গড় মূল্যস্ফীতি ছিল 7.14%, খাদ্যে 10.9% এবং খাদ্য বহির্ভূত খাতে 13.16%। ইশতেহার অনুযায়ী 2012-13 সালের মধ্যে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা 8% থাকলেও সরকার হিসেবে তা অর্জিত হয়েছে 6.03%, কিন্তু বিশ্বব্যাংকের মতে তা মাত্র 5.8%। মাননীয় স্পিকার,
মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উপর উচ্চহারে সুদের কারণে শুধুমাত্র বিনিয়োগের অভাবে ৭০,৬৪৪ কোটি টাকা আজ অলস পড়ে আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যা বাংলাদেশ প্রতিদিনের ৪ জুলাই একটি প্রতিবেদন। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতি বৃদ্ধি, প্রবৃদ্ধি অর্জনের ব্যর্থতা, এডিবি বাস্তবায়ন করতে না পারা, এগুলি কি সরকারের ব্যর্থতা নয় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, মাননীয় সরকারের আইন, বিচার, শাসন, অর্থনীতি প্রতিটি ক্ষেত্রে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই আজ ভারী। আর তাই এই বছর সংসদে গৃহীত না হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় উপনেতা বিরোধী দলের সাবরিনা ইসলামকে। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি ছায়া সংসদে, যেখানে ডক্টর আকবর আলী খান আছেন প্রধান অতিথি হিসাবে, সেটি হচ্ছে মহাজোট সরকারের ব্যর্থতার চেয়ে সফলতা বেশি। এই বিষয়ে কথা বলার জন্য এবার আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য সরকারি দলের রওনক মেহেদিকে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, ষোড়শ শতাব্দীর রিপ ভ্যান উইঙ্কেলকে আমি দেখিনি, বাট একবিংশ শতাব্দীতে এসে আমি একদল রিপ ভ্যান উইঙ্কেলকে দেখছি, যারা 2008 সালে নির্বাচনের আগে ঘুমিয়ে গিয়েছিলেন এবং 2013 সালে আজকের এই পার্লামেন্টে এসে ঘুম থেকে জেগেছেন। মাঝখানের এই সময়টিতে যতগুলো উন্নয়ন হয়েছে তা তারা দেখেননি। 2008 সালের ওই সরকার দুর্নীতি, সন্ত্রাস, দাম বৃদ্ধি যেখানে রেখে গিয়েছিলেন তারা তার সাথেই পরিচিত, ঘুম থেকে উঠে দেখছেন সেগুলো আছে, তার মানে সরকার আজ ব্যর্থ। মাননীয় স্পিকার, ব্যাখ্যা করছি সরকার কেন ব্যর্থ নয়। মাননীয় স্পিকার, 2009 সালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিচার বিভাগকে আইন বিভাগ থেকে পৃথক করা হয় মাননীয় স্পিকার। এটি বাংলাদেশ ইতিহাসে আইন বিভাগের ক্ষেত্রে এবং বিচার বিভাগের ক্ষেত্রে অনেক বড় একটি সাফল্য হিসেবে দাবি করা হয় মাননীয় স্পিকার। আসি এবার মাননীয় স্পিকার, 2010 সালে মাননীয় স্পিকার বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে মাননীয় স্পিকার। আপনি যতগুলো দুর্নীতির কথা বলছেন সবগুলোকে এক পাল্লায় রাখুন, খাদ্যের স্বয়ং সম্পূর্ণতাকে এক পাল্লায় রাখুন। এবার বলুন পাল্লা কোন দিকে ভারী মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, 2012 সালে আমরা আসি মাননীয় স্পিকার, 200 নটিক্যাল মাইল সমুদ্র বিজয় বাংলাদেশ সরকার করতে পেরেছে মাননীয় স্পিকার। এই 200 নটিক্যাল মাইলকে এক পাল্লায় রাখুন। আপনার সব দুর্নীতি, সামিট গ্রুপের সব অর্থ আত্মসাৎ এবং কুইক রেন্টালের মাধ্যমে অর্থ আত্মসাৎ সব এক পাশে রাখুন। এবার বলুন পাল্লা কোনটি ভারী আর পাল্লা কোনটি হালকা মাননীয় স্পিকার? জি, আপনি বলে গেলেন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, তাহলে সাবেক বিচারপতি কেন বলেছেন আমাদের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়া হয়? কেন বললেন? মাননীয় স্পিকার, একজন বিচারপতি যখন বলেন এই কথা তার মানেই কি আমরা ধরে নিব বিচার বিভাগ আজকে স্বাধীন নয় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, পরবর্তী কথাতে আসি। গেল আমাদের 200 নটিক্যাল মাইল সমুদ্র বিজয়। এবার 2013 সালে আসি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 2013 সালে সরকারের সবচেয়ে বড় অর্জন মাননীয় স্পিকার, বিগত 20 বছরের গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে রাজনৈতিক দলগুলোর ভিতরে আস্থা আসেনি মাননীয় স্পিকার, আজকে 2013 সালে এসে বিরোধী দল বলে যে আমরা এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন করার মতো আস্থা অর্জন করতে পারছি যদি ডিসিসি নির্বাচন দেওয়া হয়। তারা বললাম 5 বছর বাংলাদেশে ছিলেন না, তারা এটিও জানেন না যে ডিসিসি নির্বাচন দেওয়ার সময়কাল রমজানের ঈদের পরে ঘোষণা করা হয়েছে কিছুদিন পূর্বে মাননীয় স্পিকার। একটু অপেক্ষা করুন। জি, মাননীয় সাংসদ সদস্য বলছেন যে আমাদের ন্যায্য অধিকার পাওনাটাকে তিনি সমুদ্র বিজয় হিসেবে বলছেন, তাহলে ভাস্কো দা গামা এবং কলম্বাস কি করেছিলেন মাননীয় স্পিকার? এটি যদি সমুদ্র বিজয় হয়, মাননীয় স্পিকার, ভাস্কো দা গামা এবং কলম্বাস যেটি করেছিলেন সমুদ্র পথের মাধ্যমে নতুন নতুন দেশ আবিষ্কার করেছিলেন, বাণিজ্য পথ আবিষ্কার করেছিলেন। এই বাণিজ্য পথ আবিষ্কার আসলে একটি দেশের স্বার্থকে প্রাধান্য দেয় না, কিন্তু নিজের সমুদ্র সীমার 200 নটিক্যাল মাইলকে নিজের আওতায় নিয়ে আসা এটি আমার একটি অর্জন মাননীয় স্পিকার। ভাস্কো দা আমার অর্জন নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরবর্তী কথায় আসি। 2013 সাল গেল এবং 13 সালে আরও একটি যে কাজ করেছে বাংলাদেশ সরকার, সেটি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে মাননীয় স্পিকার অর্জন করতে পেরেছে। মাননীয় স্পিকার, 1991 সালে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার আসার পর থেকে এখন পর্যন্ত 20 বছরে এই দুর্নীতি, দাম বৃদ্ধি এবং সন্ত্রাস এটির পরিবর্তন খুব বেশি হয়নি মাননীয় স্পিকার। এর একটি চলমান প্রক্রিয়া। এমনকি বিশ্বের এমন কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে দুর্নীতি নেই, সন্ত্রাস নেই, দাম বৃদ্ধি নেই। মাননীয় স্পিকার, ব্যাপারটি হচ্ছে এই জিনিসগুলো হুট করেই চলে যায় না মাননীয় স্পিকার। বললাম না 2009 সালে তারা ঘুমিয়ে গিয়েছিলেন, এখন এসে তারা চিন্তা করলেন যে 5 বছর তো চলে যাওয়ার কথা, 5 বছর যায়নি কেন? দুঃখজনক হলো সত্য যে দুর্নীতি হচ্ছে সামাজিক ব্যাধি, এটি থাকবে মাননীয় স্পিকার। এখন ব্যাপার হচ্ছে যেটি যে সব কিছুর পরে বলতেই হয় যে সোনা কথায় কান দিবেন না, চিল যখন কান নিয়ে উড়ে যায় তার পিছনে দৌড়াবেন না। কারণ হচ্ছে যাচাই করুন, বাছাই করুন এবং তারপরে আপনার মতামত দিন। আপনি নিজে কি নিজের জায়গা থেকে প্রশ্ন করুন। প্রত্যাশা করেন যে দুর্নীতি বাংলাদেশের কাছে 0% নেমে আসবে, 0% নেমে আসবে, নিজেও আপনি সেটা করেন না। তাহলে কেন বলছেন যে দুর্নীতি হচ্ছে এত টাকা এত টাকা এত টাকা? খাম্বা তো সব নিয়ে গিয়েছিলেন, খাম্বা নিয়ে যাওয়ার পরে সেই বিদ্যুৎগুলো তো আমরা এসে দিয়েছি, 3500 মেগাওয়াট বাড়িয়েছি 3300 থেকে। মানে 3300 ছিল, এখন 6800 হয়েছে। বিদ্যুৎ ঘাটতি মাত্র 168 মেগাওয়াট। কুইক রেন্টালের কথা বলেন, কুইক রেন্টাল কেন দেওয়া হয় মাননীয় স্পিকার? যখন আমাদের টেন্ডার ডাকার সময় থাকে না, খুব জরুরি ভিত্তিতে 3300 মেগাওয়াট মাত্র বিদ্যুৎ ছিল, 6800 করতে হবে, এই কারণে আমরা কুইক রেন্টাল দিয়েছিলাম। অথবা মাননীয় স্পিকার, মহাজোট সরকারের যদি সফলতার দিকে আমরা যাই সেগুলো অনেক বেশি, ব্যর্থতাগুলো তার তুলনায় কিছুই নয়। এগুলো আগেও ছিল, সময় লাগবে এগুলো চলে যেতে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য। সরকারি দলের তারা আবার নির্বাচনে ভোট পাওয়ার প্রত্যাশা করে বলেছে যদি আবার তারা নির্বাচিত হয় তাহলে দুর্নীতি দূর করবে এবং বিরোধী দলের কাছে আহ্বান করেছে যে তারা চিলে কান নিয়েছে বলে বাজে কথায় কান না দিয়ে তাদেরকে সঠিকভাবে
রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। আমরা ফিরে আসছি বিরোধী দলের দিকে, আহ্বান করছি মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য সৈয়দা লোফানা আক্তারকে তার বক্তব্য প্রদান করার জন্য। 5 বছর পূর্বে দিয়েছিল যারা সফলতার বাণী, আজ কাঁধে নিয়ে ঘুরছে তারাই পাহাড় সমান গ্লানি। জনমত আর জনজরিপ দেখে হিসেব করলাম পিছে, মহাজোট সরকারের সফলতা কিঞ্চিত থাকলো, বাকি 14 আনে আজ মিছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত আজকে যে প্রস্তাবটি মহাজোট সরকারের ব্যর্থতা চেয়ে সফলতা বেশি, এর সম্পূর্ণ বিরোধিতা করছি। ইতোমধ্যে আমাদের বিরোধী দলীয় নেতা এবং উপনেতা মহাজোট সরকারের সফলতা চেয়ে ব্যর্থতাই যে বেশি সেটি স্পষ্টভাবে ব্যাখ্যা করে গেছেন। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের সময়ে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জনশক্তি রপ্তানি আজ বহুলাংশে কমেছে। 15 মার্চ 2013 প্রথম আলোয় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে 2011-12 অর্থ বছরের প্রথম 2 মাসে যেখানে জনশক্তি রপ্তানি হয়েছিল 1,28,100 জন, সেখানে চলতি বছরের একই সময়ে জনশক্তি রপ্তানি হয়েছে মাত্র 70,526 জন। মাননীয় স্পিকার, এছাড়া বর্তমান সরকার তাদের এই নির্বাচনী ইস্তেহারের 17(3) এবং 4 অনুচ্ছেদে শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সেই পোশাক শিল্পের সমস্যা সমাধানের কথা বললেও বাস্তবে তা তো হয়নি, বরং তাজরিন গার্মেন্টস ও রানা প্লাজার হাজারো শ্রমিকের আর্তনাদ রক্তে ভেসে গেছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা। মাননীয় স্পিকার, এছাড়া যেখানে ভারতকে ট্রানজিট দেবার নামে বিকিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি, ধ্বংস করা হচ্ছে ঐতিহ্যবাহী সেই তিতাস নদী, সেখানে শুধুমাত্র নতজানু পররাষ্ট্রনীতির জন্য বাংলাদেশের মানুষ 54টি অভিন্ন নদী সহ তিস্তা নদীর ন্যায্য পানির হিস্সা থেকে আজও বঞ্চিত। একটু অপেক্ষা করুন মাননীয় সদস্য, একটু অপেক্ষা করুন। জি মাননীয় সদস্য প্রশ্ন করুন। আজকে আপনি বললেন মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি কমেছে, আবার নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টির মাধ্যমে আমরা দেখেছি বৈদেশিক রিজার্ভ আজ ইতিহাসে সবচেয়ে বেশি, 13 বিলিয়ন মার্কিন ডলার। সফলতাটি বেশি নাকি ব্যর্থতাটি বেশি, এক কথায় উত্তর দিবেন। জি মাননীয় স্পিকার, মাথার ঘাম পায়ে ফেলে যে শ্রমিকরা রেমিটেন্স পাঠায় সেটির উপরে আপনি কিভাবে সফলতা দেখাবেন? যেখানে আপনারা নতুন শ্রমবাজার সৃষ্টিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, সেখানে বর্তমান সরকার শ্রমিক জনশক্তি রপ্তানি ক্ষেত্রে বর্তমান সরকার যে নতুন বাজার সৃষ্টি করার কথা ছিল সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। এছাড়া বর্তমান সরকার টিপাই মুখ বাঁধ, সাপটা চুক্তি, ফুলের তল ব্যারেজ, ছিটমহল, বাণিজ্য ঘাটতি এগুলোর কোথাও বর্তমান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারেনি। মাননীয় স্পিকার, আর এত কিছুর বিনিময়ে আমরা কি পেয়েছি? মাননীয় স্পিকার, আমরা পেয়েছি কাঁটাতারে ঝুলন্ত ফেলানির লাশ। মাননীয় স্পিকার, 26/6/2013 প্রেস ব্রিফিংয়ে বিজেপি মহাপরিচালক বলেছেন মহাজোট সরকারের সময় বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে 214 জন এবং আহত হয়েছে 323 জন। আর এই পরিস্থিতির মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় নির্লজ্জভাবে বলে গেছেন রাষ্ট্র এটি নিয়ে চিন্তিত নয়। তাই সরকারি দলের কাছে প্রশ্ন, রাষ্ট্র তাহলে আজ কি নিয়ে চিন্তিত? মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের অর্থে 125 বার বিদেশ ভ্রমণ করা সেই পররাষ্ট্রমন্ত্রীর সফলতার ঝুলি আজ শুধুই শূন্য। এছাড়া বর্তমান সরকার তাদের নির্বাচনী ইস্তেহারের 6 অনুচ্ছেদে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার দ্রুত বিচার ও সকল সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকরী ভূমিকা রাখার কথা বললেও সরকার নিজেই বিটিআরসি এর 66 অনুচ্ছেদে মিথ্যা তথ্য পরিবেশনের সর্বোচ্চ শাস্তি 3 বছরের কারাদণ্ড ও 3 লাখ টাকার সুস্পষ্ট জরিমানার সুস্পষ্ট নীতিমালা অমান্য করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চ্যানেল 1, যমুনা টিভি, ইসলামিক ও দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছেন। হিউম্যান রাইটস ওয়াচের মতে বর্তমান সরকারের সময় 2013 সাল পর্যন্ত সাংবাদিক হত্যার সংখ্যা হয়েছে 16 জন এবং নিহত লাঞ্ছিত নির্যাতিত সাংবাদিকের সংখ্যা আজ 2000-ও ছাড়িয়ে গেছে। মাননীয় সদস্য একটু অপেক্ষা করুন। জি আজকে আপনারা বললেন গণযোগাযোগ, সাংবাদিকতা এবং আপনার মিডিয়া এদের স্বাধীনতা বিষয়ে। আজকে আমার দেশ যখন আইন লঙ্ঘন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়, তখন আমরা আইন অনুযায়ী তাদেরকে বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমরা তাদের প্রেস বন্ধ করি, পত্রিকা বন্ধ করি না। এটাকে কি বলবেন, আমাদের সফলতা না ব্যর্থতা? জি মাননীয় স্পিকার, পত্রিকায় সেখানে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি। মাননীয় স্পিকার, আইনানুগ ব্যবস্থা না নিয়ে আপনার পত্রিকা বন্ধ করে দিতে পারেন না। এছাড়া আপনারা যদি এটাই বলেন তাহলে অবৈধ ভিআইপির কারণে সেই মোবাইল কোম্পানিগুলো কেন বন্ধ করা হচ্ছে না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। এছাড়া বর্তমান সরকারের সময়ে তারা নির্বাচনী ইস্তেহারে তারা 13(3) অনুচ্ছেদে নারী নির্যাতন বন্ধের কথা বলেছিলেন, কিন্তু বাস্তবে 29 জুন 2013 প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের 15% হারে আজ নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের একটি রিপোর্টে বলা হয় বাংলাদেশের নারী নির্যাতন সংক্রান্ত বর্তমান সরকার সময়ে 68,923টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া যেখানে গড়ে প্রতিদিন 54 জন নারী ও শিশু নির্যাতনের শিকার হচ্ছে এবং 10 জনই হচ্ছে আজ ধর্ষিত, সেখানে নারী নির্যাতন বন্ধে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থতা পরিচয় দিয়েছে। মাননীয় স্পিকার, এছাড়া বর্তমান সরকার সময়ে মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চলছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির তথ্য মতে গত 4 বছরে খুন হয়েছে 16,589 জন এবং ক্রসফায়ার নামে প্রাণ হারিয়েছে 559 জন। এছাড়া তাদের নির্বাচনী ইস্তেহারে সেই আকাশের পাতালের পদ্মা সেতু আমরা কোনোটাই মাননীয় স্পিকার আজ বাস্তবতায় দেখতে পাচ্ছি না। এছাড়া যেখানে নৌ পরিবহন মন্ত্রী হাস্যকরভাবে বলে গেছেন গরু ছাগল চিনলেই নাকি আজ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা সম্ভব। খ্যাতনামা
ব্যক্তিরা প্রাণ হারাচ্ছে, মিরসরাইয়ে সেই 42 জন ছাত্রীর মতো অসংখ্য মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছে এবং হারাবে মাননীয় স্পিকার। কিন্তু বর্তমান সরকার সেটি রোধে কার্যকরী কোনো ভূমিকা রাখতে পারেনি এবং পারবে না মাননীয় স্পিকার। আর এই সাম্প্রতিক বিষয়গুলো বর্তমান সরকারের চরম ব্যর্থতা মাননীয় স্পিকার। তাই আজ আমরা নিশ্চিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নারী নির্যাতন বন্ধ, আইন শাসন বিচার বিভাগ, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, নারী নির্যাতন বন্ধ, গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা, পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রভৃতি ক্ষেত্রে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে মাননীয় স্পিকার। আর এই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত আজকের এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত যেন না হয় তার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রাইম মিনিস্টার ইউনিভার্সিটির মাননীয় সংসদ সদস্য সৈয়দা লোফানা আক্তারকে। একেবারেই খুব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করলো। আমার কাছে মনে হয়েছে যে মারমুখী বক্তব্য দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তবে আমরা আবারও কিছু কথা শুনি দলনেতাদের কাছ থেকে এবং সেই লক্ষ্যে যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী নেতা মিজানুর রহমান খানকে পুনরায় তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এতক্ষণ পর্যন্ত আমাদের সরকারি দল যে অসত্য বক্তব্য দিয়েছেন মাননীয় স্পিকার, এটা সত্যি কষ্টদায়ক এবং পীড়াদায়ক মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য বলেছেন মশার কামড়ের কথা, আজকে তারা কি ছায়া দেখেও ভয় পায় নিজেকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে দুর্নীতির কথা, দুর্নীতি বেড়েছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার দুর্নীতি সম্পর্কে আমরা অনেক কথা বলেছি। আজকের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি 10/2/2012 তারিখে মাননীয় স্পিকার কিশোরগঞ্জে বলেছেন যে বর্তমানে দেশে যে পরিমাণ দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর একটি করে পদ্মা সেতু পাওয়া যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এ দিয়ে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের দুর্নীতির পরিমাণ কি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মাননীয় সংসদ সদস্য বলেছেন যে দুর্নীতি কি আপনারা কমানোর আশা করেন? হ্যাঁ, আমরা প্রত্যাশা করি মাননীয় স্পিকার। কিন্তু আপনারা কি দিন বদলের কথা বলেছিলেন? আপনাদের এই দিন বদল কি এরকম নমুনা দিন বদলের মাননীয় স্পিকার? আজকে আপনাদের মন্ত্রীকে আপনি বলেছেন যে দুদকে ডেকে নিয়ে যায় মাননীয় স্পিকার। এর মাধ্যমে প্রমাণ হয় এই সরকারের মন্ত্রী মাননীয় স্পিকার দুর্নীতির সাথে জড়িত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে শিক্ষাক্ষেত্রে বলেছেন মাননীয় স্পিকার, শিক্ষাক্ষেত্রে সফলতার কথা বলেছেন মাননীয় স্পিকার। তারা আজকে প্রাথমিক সমাপনী থেকে শুরু করে এসএসসি, জেএসসি, বিসিএস এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র পর্যন্ত মাননীয় স্পিকার ভাষ হচ্ছে মাননীয় স্পিকার। আজকে ছাত্রলীগ এক আতঙ্কের নাম মাননীয় স্পিকার। আজকে ছাত্রলীগ রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকের উপরে এসিড হামলা করেছে, বিএম কলেজের অধ্যক্ষকে পিটিয়েছে, শ্রীনগর সরকারি কলেজের অধ্যক্ষ বিদ্যুৎ কুমার সাহার মাথা থেতলে দিয়েছে, সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়ে দিয়ে শিক্ষামন্ত্রী চোখের পানি কিছু করতে পারেনি মাননীয় স্পিকার। সম্প্রতি কোটা বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সাথে এককভাবে মাননীয় স্পিকার এই ছাত্রলীগ হামলা করেছে মাননীয় স্পিকার। অর্থাৎ তাদের শিক্ষাক্ষেত্রে এই সমস্ত সফলতাকে এই মাননীয় স্পিকার ম্লান করে দিয়েছে মাননীয় স্পিকার। এই আমাদের এই ছাত্রলীগের টেন্ডারবাজি মাননীয় স্পিকার, এই যে ছাত্রলীগ এবং টেন্ডারবাজির এই নমুনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির কথা বলতে পারেন মাননীয় স্পিকার। সমুদ্র বিজয়ের কথা বলেছেন মাননীয় সংসদ সদস্য মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সমুদ্র বিজয় করেছিলেন তো কলম্বাস আর ভাস্কো ডা গামা। যদি এ ধরনের কথা বলেন, সমুদ্রের ন্যায্যতা যদি হয় সমুদ্র বিজয়, তাহলে আমাদের দেশের অল্প বয়সী বালক বালিকেরা ভয় পাবে, মিথ্যা বিভ্রান্ত হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে স্বাস্থ্যক্ষেত্রে কথা বলেছেন। আজকে স্বাস্থ্যক্ষেত্রে মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা যখন বলেন যে দলের পরীক্ষিত কর্মী ছাড়া চাকরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তখন বোঝা যায় যে স্বাস্থ্যক্ষেত্রে কিরকম চরম দলীয়করণ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে খুলনা বিশ্ব মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে নতুন কোনো যুগোপযোগী নীতিকরণ ঘোষণা করার কথা বলেছিল, সেগুলো করতে পারেনি মাননীয় স্পিকার। সবশেষে মাননীয় স্পিকার বলবো যে আজকে আমাদের দল থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে দ্রব্যমূল্য থেকে শুরু করে আইন বিচার, গণমাধ্যম, নারী নির্যাতন এই বিষয়গুলোতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। অর্থাৎ সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, আজকে সরকারের সর্ব অঙ্গে ব্যথা করা ওষুধ দেওয়া যায় নাই। আশা করি এই প্রস্তাবটি আজকে নাকচ হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। বিরোধী নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে সর্বাঙ্গ ব্যথা ওষুধ দিব কোথা, এভাবেই তার বক্তব্য রেশ টেনে তিনি আজকের এই মহাজোট সরকারের সমস্ত ব্যর্থতার দায়ভার সরকারকে নিতে হবে বলে তার বক্তব্য শেষ করেছেন। আমরা ছায়া সংসদের সর্বশেষ বক্তব্য শুনবো। ওয়াইন্ড আপ সেশনে আমি সর্বশেষ আহ্বান করছি মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী ফজলে রাব্বিকে তার বক্তব্য প্রদান করার জন্য। ওরে মোর খোদা, কত মিথ্যা কথা কয় রে মাননীয় স্পিকার। অবস্থা খুব বেশি ভালো না মাননীয় স্পিকার। আজকে অনেকগুলি প্রশ্ন করেছিলাম। প্রথম যে মিথ্যা কথাটি বলেছেন, আমার দেশ নাকি বন্ধ হয়ে গেছে। আমার দেশ একদিনের জন্য বন্ধ হয়নি। আমার দেশের প্রেস বন্ধ করা হয়েছে। আমার দেশ এখনো প্রতিদিন প্রকাশিত হয়, প্রতিদিন আসে। এরকম মিথ্যা কথা বললে তার কিছু বলেন নাই। ক্রসফায়ার সম্পর্কে কথা বলার পরে আমি এই সরকারের 3G নেটওয়ার্ক দিয়ে দেখলাম ক্রসফায়ারের অবস্থাটা কি। বিগত 5 বছরে, অর্থাৎ আমাদের বিগত সরকারের আমলে যখন তারা সরকারে ছিলেন 878টি ক্রসফায়ার হয়েছে, এই সরকারের আমলে 178টি ক্রসফায়ার হয়েছে। ওনারা যে তথ্যটি দিয়েছিলেন 559টি বিভ্রান্তকর এবং মিথ্যা তথ্য ছিল। ওনাদের জ্ঞান যে এত ক্ষুদ্র পর্যায়ে, কলম্বাস এবং ভাস্কো ডা গামা সমুদ্র জয় করেননি, সমুদ্র পথের মাধ্যমে ভারতবর্ষ আবিষ্কার করেছিলেন।
এইখানে আপনাদের জ্ঞানের সীমাবদ্ধতা। আজকে সমুদ্রে যে আমাদের অধিকার এবং রক্ষা, এই জায়গাটিতে আমরা প্রশ্ন করেছিলাম। আজকে ওনারা বলে গিয়েছিলেন রাজীব হত্যার কথা, আমি স্পষ্টভাবে প্রশ্ন করেছিলাম রাজীব হত্যা হয়েছে, এর আগে সনি হত্যা হয়েছে, এর আগে আরো অনেক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু কোন হত্যাকাণ্ডের পরে আইনের আওতায় আনা হয়েছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের, সেটি হচ্ছে মহাজোট সরকার। এটি সফলতা না ব্যর্থতা? এর কোনো সদুত্তর তারা দিয়ে যাননি, কারণ এটি ছিল সরকারের সফলতা। তারা আজকে সফলতা স্বীকার করতে নারাজ। আমরা বলেছি মহাজোট সরকার মানুষ, তাদের ভুল থাকবে, ব্যর্থতা থাকবে, কিন্তু পাল্লা ভারী হবে সফলতার। আজকে বিতর্ক ছিল এটি, তারা একটি সফলতা স্বীকার করে যাননি, ভালো কথা। নারীর ক্ষমতায়নের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তাদের, আজকে যে প্রথম স্পিকার হলেন নারী স্পিকার, এই বিষয়ে তারা কোনো কথাই বলে যাননি। আজকে আমাদের গ্যাসের 70 কোটি ঘনফুট যে বৃদ্ধি পেয়েছে গ্যাসের ক্ষেত্রে, এই ব্যাপারে তারা কোনো কথা বলে যাননি। আজকে তারা বলে গিয়েছেন দুর্নীতির কথা, কোশ্চেন নাকি ফাঁস হচ্ছে। কোশ্চেন কখন ফাঁস হতো, কখন ফাঁসের মহোৎসব হতো, সেটি সবাই জানে না মাননীয় স্পিকার। মিথ্যা কথা বললেই এটি সত্য হয়ে যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ওনারা বলে যাবার চেষ্টা করেছেন যে শিক্ষা খাতে নাকি ব্যাপক লুটপাট চলছে। আজকে আমরা বলে গিয়েছিলাম আজকে 1 জানুয়ারির আগে যে বই পাচ্ছে, এটি কি সফলতা কিনা? এর আগে 3 মাস 4 মাস পেরিয়ে গিয়েছে, কেউ বই দিতে পারেনি, এই সরকার এসে বই দেওয়া নিশ্চিত করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে কিছুদিন আগে উৎসব মুখর পরিবেশে 1,02,000 শিক্ষককে অধিভুক্ত করা হচ্ছে সরকারের অধীনে, এই সফলতাকে তারা দেখতেই পাচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দিক থেকে প্রশ্ন ছিল জিডিপির যেই অব্যাহত বৃদ্ধি, এই অব্যাহত বৃদ্ধি, ফরেন রিজার্ভ, তারা বলে গেলেন ফরেন রিজার্ভ নাকি কোনো অর্থনৈতিক কাঠামোর মধ্যেই পড়ে না। এত বড় মিথ্যাচার আমি কখনোই শুনিনি মাননীয় স্পিকার। আজকে ফরেন রিজার্ভ নিয়ে আমরা যে কথাগুলি বলেছিলাম মাননীয় স্পিকার, ব্যর্থতা সফলতা পাশাপাশি হাত ধরে চলে, কিন্তু বাস্তবতা হলো এই মহাজোট সরকারের সফলতাই বেশি মাননীয় স্পিকার। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। তিনি ব্যর্থতা এবং সফলতা হাত ধরাধরি করে যায় এবং এক্ষেত্রে বর্তমান সরকারের ব্যর্থতার চাইতে সফলতাই বেশি, এই দাবি করে তার বক্তব্য শেষ করেছেন। আমরা দেখেছি যে সরকারি দল হিসেবে বক্তব্য উপস্থাপন করতে এসে আজকে ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকরা এই ছায়া সংসদে একেবারেই সরকারের সেই বেশ ধারণ করেই তাদের মতো করে স্পষ্টভাবে তারা সরকারের সফলতার প্রত্যেকটা দিক তারা তুলে ধরার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে প্রধান বিরোধী দল নাকি আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসছে, কারণ ইতিমধ্যেই সরকার যে 5টি নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে ফলাফল জনগণের কাছে একেবারে চমৎকার ফলাফল হয়েছে এবং এর মধ্যে কোনো রকম হটকারিতা দুর্নীতি কিছু ছিল না। সে কারণে বিরোধী দল নাকি সে ধরনের একটা জায়গা থেকে সরে আসছে। তারা তারল্য সংকট মোকাবেলা সহ দ্রব্যমূল্যকে স্থিতিশীল রাখার ক্ষেত্রে বিভিন্ন রকম কার্যক্রম করা সহ ব্যাংকিং সেক্টরে উন্নয়নের ক্ষেত্রে এবং যোগাযোগ ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নের কথা তারা এখানে উল্লেখ করেছে। তারা বলেছে যে আজকে মন্ত্রীদেরকে যেখানে দুদক জিজ্ঞাসাবাদ করছে, তার অর্থ হচ্ছে গিয়ে এই সরকারের মধ্যে মারাত্মক একটা স্বচ্ছতা দেখা যাচ্ছে। তারা বলছে যে শিশু মৃত্যু হার কমেছে, মাতৃ মৃত্যু হার কমেছে। আমরা বছরের প্রথমেই জানুয়ারিতে লক্ষ লক্ষ শিশুদের হাতে, ছেলে মেয়েদের হাতে আমরা পুস্তক তুলে দিতে পেরেছি। আমরা সমুদ্র সীমা জয় করেছি, ক্রস ফায়ারে যে হত্যা, সে হত্যা কমেছে এবং সর্বক্ষেত্রে আমরা সফলতার যে জয়গান, সেই জয়গান আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বর্তমান যে মহাজোট সরকার চরমভাবে সফলতা অর্জন করেছে বলে তারা তাদের বক্তব্যে ফজলে এবং তার দল এখানে উল্লেখ করেছে। কিন্তু বিরোধী দল থেকে আবারও একই ভূমিকায় তারা, বিরোধী দলের মতো তারা সেই ভূমিকায় তারা অবতীর্ণ হলো। বিরোধী দলীয় নেতা মিজানুর রহমান এবং তার দলের সমস্ত বক্তারা এখানে সেই প্রথমেই আজকের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান করে তারা বলল যে জনগণ আজকে তাদেরকে ধিক্কার দিচ্ছে, নির্বাচনের ফলাফল দিকে তাকিয়ে থাকতে বলেছে যে সমস্ত নির্বাচনে তাদের ভরাডুবি ঘটেছে, তারা হামলা মামলায় জর্জরিত করছে বিরোধী দলকে। আজকে রোজা আসছে, রোজার মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আজকে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে বিভিন্নভাবে মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে হামলা করা হয়েছে সে কথা তারা মনে করিয়ে দিয়েছে। তারা বলেছে যে জনশক্তি রপ্তানি দিনে দিনে কমে যাচ্ছে, যেখানে আমরা জনশক্তি রপ্তানির উপর অনেকাংশে আমরা নির্ভর করছি। এবং তারা সর্বক্ষেত্রে যে বলার চেষ্টা করেছে আজকে মিডিয়াকে কণ্ঠ রোধ করা হচ্ছে। আজকে যমুনা টেলিভিশন, চ্যানেল 1, দিগন্ত টিভি, ইসলামিক টিভি এবং আমার দেশের কথা উল্লেখ করে, যদিও সরকারের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, আমার দেশ বন্ধ করা হয়নি। তারা বলেছে যে এই যে গণমাধ্যমকে বন্ধ করে দিয়ে মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিচ্ছে, এটি এই সরকারের চরম ব্যর্থতার একটা পরিচয় এবং জনগণ তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। আমি জানি না এখানে ডক্টর আকবর আলী খান আছেন, তিনি তার ভাষায় জানাবেন আসলে বর্তমান প্রেক্ষাপটে দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা, সরকারের অবস্থা কি। আমরা সেই কারণেই আমাদের আজকের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খানকে এবার আহ্বান করছি আমাদের এই তরুণ ছেলে মেয়েদের নানা কথার মধ্য থেকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ডক্টর আকবর আলী খান। এখানে আলোচনা হয়েছে সরকারের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে। সরকারি দলের পক্ষ থেকে বক্তব্য ছিল যে বিরোধী দল শুধু তাদের ব্যর্থতাই দেখে, কিন্তু কোনো সাফল্য দেখে না। আর বিরোধী দলের বক্তব্যে যেটা বোঝা যাচ্ছিল সেটা হলো যে সরকারি দলও কিন্তু তাদের নিজেদের কোনো ব্যর্থতা স্বীকার করতে রাজি নন, কেবল সাফল্যের ঢোলি পিটায়। তো তার ফলে এই দুই পক্ষের মধ্যে
মতৈক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এখন প্রশ্ন হলো যে সাফল্য বেশি না ব্যর্থতা বেশি। এই প্রসঙ্গে আমার একটি ছোট ঘটনা মনে পড়ছে। আমি যখন আইন সম্পর্কে লাহোর সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করি, তখন আমার শিক্ষক একটি খুব সুন্দর উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তুমি যখন বিচারক হয়ে আদালতে বসবে, তুমি আশা করবে যে এক পক্ষ সত্য কথা বলবে, আরেক পক্ষ মিথ্যা কথা বলবে, এবং তুমি সত্য কথার পক্ষে তুমি তোমার রায় দিবে। বাস্তবে গিয়ে যখন তুমি আদালতে বসবে, তখন দেখবে দুই পক্ষই মিথ্যা কথা বলবে, এবং দুই মিথ্যা কথার থেকে তোমাকে সত্য কথা খুঁজে নিতে হবে। তা আজকে যে সাফল্য এবং ব্যর্থতার এই বিতর্ক চলছে, এর বিচারক হলো বাংলাদেশের জনসাধারণ, এবং তারা সরকারি দল এবং বিরোধী দল উভয় পক্ষেরই বিভিন্ন প্রচারণার সম্মুখীন হবেন, এবং যা শুনবেন তার মধ্যে যা সত্য থাকবে তার চেয়ে অনেক বেশি মিথ্যা থাকবে, এবং সত্য মিথ্যার এই যে আলো আধারের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে সাফল্য এবং ব্যর্থতা নিয়ে বিতর্ক যেটা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের আরেকটি জিনিস মনে রাখা উচিত। সেটা হলো যে জনসাধারণ যখন ভোট দেয়, তখন কিন্তু শুধু সরকারের সাফল্য আর ব্যর্থতা হিসাব করে না, তারা ভোট দেয় হিসাব করে যে তাদের কি লাভ হয়েছে এবং তাদের কি ক্ষতি হয়েছে। মনস্তাত্ত্বিকবিদরা গবেষণা করে দেখিয়েছেন যে যদি কোনো রাজনৈতিক দল জনগোষ্ঠীর উপকার করে, সেটা তত বেশি কাজে লাগে না, কিন্তু কোনো কারণে যদি কোনো জনগোষ্ঠীর ক্ষতি করা হয়, তাহলে পরে ভোটের ক্ষেত্রে সেটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। সুতরাং শুধু সাফল্য হলেই সরকার নির্বাচনে জিতবে, এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। উইনস্টন চার্চিল দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারকে পরাজিত করে যে বিজয় অর্জন করেছিল, তার জন্য তিনি সম্ভবত আশা করতে পারতেন যে তাকে আরও কয়েক যুগ ধরে ইংল্যান্ডের লোকেরা নির্বাচিত করবে। দেখা গেল তিনি যুদ্ধ জয়ের পরেই নির্বাচনে পরাজিত হয়ে গেছেন। সুতরাং সেই জন্য জনসাধারণের কিন্তু আমরা যাই বলি না কেন, রাজনীতিবিদরা যাই বলেন না কেন, জনসাধারণের কিন্তু বিচার করার ক্ষমতা এবং পদ্ধতি আছে। বলা হয়ে থাকে বাংলাদেশের ভোটাররা অশিক্ষিত মানুষ, তারা পয়সা খায়, সুতরাং তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এ ধরনের বক্তব্য যারা করেন, আমি মনে করি যে তারা বাংলাদেশের ভোটারদের প্রতি অন্যায় করছেন। আমি যদি বাংলাদেশের ইতিহাস দেখি, তাহলে পরে যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিচালিত হয়েছে, বাংলাদেশের ভোটাররা কখনো ভুল করেন নাই। তারা সবসময়ই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন, এবং আমরা তাকিয়ে আছি আগামী নির্বাচনেও বাংলাদেশের ভোটাররা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আকবর আলী খানকে। সরকারের সফলতার ব্যর্থতার বিচারক কিন্তু জনগণ, এবং আগামী নির্বাচনও তিনি সবশেষে যেটি বলেছেন, সেই রায় জনগণ, সেই ম্যান্ডেট জনগণ তুলে দিবে। সরকারের কেবল সফলতার ঢোল নয়, ব্যর্থতাও রয়েছে, এবং বিরোধী দলকেও সেই যৌক্তিক সমালোচনায় আসতে হবে। আজকের এই আলোচনায় আমরা সেই বিষয় সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। যে বিষয় নিয়ে আজকের এই ছায়া সংসদে আমরা দুই দলের, ঢাকা মেডিকেল কলেজ এবং প্রাইম ইউনিভার্সিটিকে বিতর্কে এই ছায়া সংসদে বক্তব্য দিতে দেখেছি, সেটি ছিল মহাজোট সরকারের ব্যর্থতার চেয়ে সফলতা বেশি। যেহেতু এটা একটি ছায়া সংসদ, এই সংসদের মধ্যে আমরা হানা ভোটের মধ্যে দিয়ে সম্মানিত বিচারকদের রায়, যে তিনজন বিচারক তাদের রায় আমাদের হাতে দিয়েছেন, দিয়ে আমরা ফলাফল ঘোষণা করব। সেই লক্ষ্যেই আজকের এই প্রস্তাবের যারা পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হ্যাঁ বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। আমাদের আজকের এই ছায়া সংসদে, যে ছায়া সংসদে ডক্টর আকবর আলী খান প্রধান অতিথি ছিলেন, বিএসবি ক্যাম্ব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্ট মহাজোট সরকারের ব্যর্থতার চেয়ে সফলতা বেশি, এই বিষয় নিয়ে, যেখানে দুটি দল অংশগ্রহণ করেছিল, দুটি বিশ্ববিদ্যালয়, একটি ঢাকা মেডিকেল কলেজ আর একটি প্রাইম ইউনিভার্সিটি। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজকের
এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণেই বলতে হচ্ছে নাযুক্ত হয়েছে, নাযুক্ত হয়েছে এবং নাযুক্ত হয়েছে। অভিনন্দন জানাই প্রাইম ইউনিভার্সিটির মিজানুর রহমান এবং তার দলকে। আমি বেশি অভিনন্দন জানাই আমার প্রিয় অনুজ বন্ধু ফজলে রাব্বিকে, তার চমৎকার উপস্থাপনা, চমৎকার ভাষা শৈলী, স্বভাবগত যে ভঙ্গি, তার স্কুল সময় থেকেই তার চমৎকার বক্তব্য এবং তার দলের তিনজনকে আমি ধন্যবাদ জানাই আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা টেলিভিশনের পর্দায় এতক্ষণ দেশে অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী সংসদ, আগামী পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো স্টুডেন্ট পার্লামেন্ট এখানেই শেষ করছি।